শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন। বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ। 30 থেকে 40% ভোট পড়েছে দাবি সিইসির। দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর। মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে সরকার। এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদ জানিয়েছে বিজেপি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে এবং শুরুতেই উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে আজ। সকাল 8টা থেকে শুরু হয় দেশের 59 জেলার 139টি উপজেলার প্রথম ধাপের ভোট গ্রহণ। এর মধ্যে 22টিতে ইলেকট্রিক ভোটিং মেশিন এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। চলে বিকেল 4টা পর্যন্ত। যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানের 3 উপজেলা নির্বাচন স্থগিত করে ইসি। সকাল থেকে বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে আসেন ভোটাররা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন তারা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি হাত বোমা এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সুনামগঞ্জে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজেরিয়ায় কেন্দ্রের বাইরে এক পুলিশ সদস্যকে মারধর করেছেন আনারস প্রতীকের সমর্থক এবং ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু এবং তার লোকজন। এ ঘটনার ছবি তোলায় এক সাংবাদিককে মারধর এবং কেন্দ্রের ভিতরে 7 সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আনারস প্রতীকের সমর্থকের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। এদিকে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার এবং প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। এছাড়া সোনারায় ইউনিয়নের এক কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনায় 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বেলা 11:30টার দিকে রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রিজাইডিং অফিসার এবং প্রার্থীর এজেন্টকে আটক এবং বেলা 12টার দিকে সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে 2 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন এসব তথ্য নিশ্চিত করেছেন। মোট 900 ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় সে বাইরে নিয়ে গিয়েছে এবং সেই সবের বাইরে সিল মেরে চেয়ারম্যানের যে 300 সেই 300 বিভিন্ন ভোটারের মাধ্যমে ব্যালট পেপারগুলোকে নিয়ে এসে বক্সে ফেলে দিয়েছে। আর বাকি যে 600 সেই 600 নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে দিতে এসেছে। তারপর সে আমাদের কাছে এই ঘটনাটা স্বীকার করে। আমরা তাদেরকে হেফাজতে নেই। নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সিইসি বলেন 30 থেকে 40% ভোট পড়েছে। ঝড় বৃষ্টি এবং ধান কাটার মৌসুম থাকায় কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম ভোট পড়েছে। বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সিইসি বলেন বিচ্ছিন্ন 34টি ঘটনায় 37 জনকে আটক করা হয়েছে। এসব ঘটনা আহত হয়েছেন 25 জন। এছাড়া 2টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
99টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে। টোটালটা থাকতে পারে, এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। মধ্যপ্রাচ্যের সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, তবে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সংগ্রহ করে যাচ্ছে। প্রয়োজনীয় পরিমাণ খাদ্যশস্য সরবরাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের সাথে নিয়মিত নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছে, যেন উদ্ভূত সংকট কেটে যায় এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহ বাণিজ্য, বিনিয়োগ চলমান পরিস্থিতির ফলে প্রভাবিত না হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও ঘনীভূত দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বিধায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবেন। দুপুরে রাজধানী আশকোনা হজ ক্যাম্পে 2024 সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কাস্টমারদের রিপোর্টে থাকছে বিস্তারিত। হিজরি 1445 সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে 2024 সালের জন্য হজ কার্যক্রমের এই যাত্রার উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 2008 সালের নির্বাচন ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হওয়ায় এখন হজের সব কাজ ঘরে বসেই করা যাচ্ছে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি আমি তো একমাত্র বোন আছি। আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে সকলের সোচ্চার থাকবে। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনের অধিকার আদায়ে আরও এগিয়ে যেতে উল্লেখ করে শেখ হাসিনা মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান। আজকে আমরা হজ ব্যবস্থাপনা করতে পেরেছি, কারণ ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এরপর কারো কষ্ট করতে হবে না, একেবারে ঘরে বসে আপনার সব ব্যবস্থা পাবেন, সোজা প্লেনে উঠবেন, চলে যাবেন। এ সময় হাজিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের জন্য দোয়া করার আহ্বান জানান। দেশের মানুষের ধর্মীয় অনুভূতিটাকে সম্মান জানিয়ে সকলে যেন সহজভাবে ধর্মটা পালন করতে পারে, সেই ব্যবস্থাটাও তিনি করে দিয়ে গেছেন। কাজে আজকের বাংলাদেশ যতদূর এগিয়েছে, আমি মনে করি যে এটা দেশবাসীর সকলের সহযোগিতা পেয়েছি বলে এটা সম্ভব হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া এলাকার সীমান্তে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর বিএসএফ ওই 2 যুবকের মরদেহ টেনে হেঁচড়ে সীমান্তের ওপারে নিলে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনুমিয়ার ছেলে জলিল এবং তেরানীহাট ব্রহ্মতল গ্রামের কেতাবালির ছেলে ইয়াসিন আলী। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। পঞ্চগড় 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবাইর হাসান জানান, ঘটনার প্রতিবাদ সহ লাশ ফেরতের প্রক্রিয়া চলছে। এবার সারা বাংলা।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সকালে ঢাকা পাবনা মহাসড়কের কাপালিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা পাবনা মহাসড়কের কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিকআপ ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। লালমনিরহাটে রেলপথ সংস্কার কাজের অনিয়ম অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হকের নেতৃত্বে 6 সদস্যের একটি দল এ অভিযান চালায়। দুদক সূত্র জানায়, প্রায় 34 কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে চিলমারি পর্যন্ত 10.5 কিলোমিটার রেলপথ সংস্কার প্রকল্পের কাজে অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের 2 ধার সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযানে আসে দুদকের দলটি। অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতির সরজমিনে পর্যবেক্ষণ করেন। এবার আন্তর্জাতিক। টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ব্রাজিলে এখন পর্যন্ত 90 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সোলে ভয়াবহ বন্যার কারণে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে 90 জন মারা গেছেন এবং প্রায় 1.5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া আরও 130 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে চলতি সপ্তাহে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তেমনটি হলে ওই অঞ্চলে বিপর্যয়কর পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করবে বলে শঙ্কা করা হচ্ছে। অনেক বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। এছাড়া বন্যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ করেছে উদ্ধারকর্মীরা। আবারও নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে আরও থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20 দল ঘোষণা। ফিরেছেন সাকিব, মোস্তাফিজ সৌম্য, শরীফুল, আফিফ, ইমন বাদ। রেস্টুরেন্টে খাওয়ার সময় স্প্রে করলে রাজধানীর যাত্রাবাড়ির ধনিয়া কলেজের 8 শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। বিকেল 5টায় এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানায়, যাত্রাবাড়ির ধনিয়া কলেজে ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ করে 8 শিক্ষার্থী পাশের একটি রেস্টুরেন্টে খেতে যায়। এ সময় বিদ্যুৎ চলে গেলে এক শিক্ষার্থী স্প্রে করে। এতে 8 জনে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আনা হয়। এবার বাণিজ্য সংবাদ। 1 লাফে 7 টাকা বেড়ে প্রতি ডলারের দাম এখন 117 টাকা। বুধবার অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। জানা যায়, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে 117 টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল 110 টাকা। উল্লেখ, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্তের কারণে ডলারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। টাঙ্গাইলে শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ইউনিয়ন ব্যাংক পিএলসি এর ধলাপাড়া উপশাখার উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধলাপাড়া উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঘাটাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ এবং টাঙ্গাইলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় কার্যক্রম শুরুর লক্ষ্যে এক্সিম ব্যাংকের সঙ্গে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং
পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী BM ইউসুফ আলী। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির এবং শাহ মোহাম্মদ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ হারুন পাশা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ কয়েকটি ট্রলারের ২৬ মাঝি মাল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এখনও নিখোঁজ হয়েছে অন্তত অর্ধ শতাধিক। বুধবার বঙ্গোপসাগরের কুতুবদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশিরভাগই লবণ বোঝাই ট্রলারে মাঝি মাল্লা এবং শ্রমিক। কোস্টগার্ড জানায়, মহেশখালীর কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে চট্টগ্রামে আসার পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কয়েকটি ট্রলার। এ সময় ঝড়ের তাণ্ডবে কয়েকটি ট্রলার ডুবে যায়। এবার খেলা খবর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের অবশিষ্ট দুটি টি-20 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন শরীফুল আফিফ এবং ইমন। এছাড়া দলে রয়েছেন লিটন দাস। ইতিমধ্যেই 5 ম্যাচে টি-20 সিরিজে 3-0 ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামী 10 এবং 12 মে সিরিজের অবশিষ্ট দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন। বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ। 30 থেকে 40% ভোট পড়েছে দাবি সিইসির। দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর। মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে সরকার। এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 2 বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।